দেখলাম তা ভয়াবহ। কসবায় যারা চাকরি হারিয়েছেন, মানে মূলত যারা সরকারিভাবে বেকার, তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ, নির্দ্বিধায় লাঠিচার্জ করেছে। বলা হচ্ছে তারা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, তাই জন্যই পুলিশ অসহিষ্ণু হয়ে গিয়ে এই কাজ করেছে। তা বিভিন্ন জেলায় জেলায় যখন তাণ্ডব চলছে, মুর্শিদাবাদে যখন তাণ্ডব চলছে, নদিয়ায় যখন তাণ্ডব চলছে, তখন পুলিশ কেন চুপ করে আছে? তখন পুলিশ কেন লুকিয়ে পড়ছে? তখন কেন পুলিশ থরহরি কম্প? তাহলে কি জায়গা বুঝে পুলিশ তার সক্রিয়তা বদলে ফেলে? দেখুন বিশেষ আলোচনা। নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। বাঙালি আগে বীরপুরুষ কবিতার কথা শুনেছিল, অর্থাৎ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা। বাঙালি এখন বীর পুলিশ। সেই বীর পুলিশ কবিতা শুনবে সুবোধ সরকার নিশ্চয়ই লিখবে। বীর পুলিশ কবিতা, যে কবিতা সুবোধ সরকার নিশ্চয়ই মাননীয়ার আশেপাশে ঘোরাঘুরি করতে করতে যখন এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এই শব্দবন্ধগুলো চাকরি প্রার্থীদের শোনানোর ভাবনা হবে, ঠিক সেই সময় হয়তো সুবোধ সরকার নতুন করে বীর পুলিশ কবিতা শুনবে বা শোনাবে। বাংলার পুলিশ যারা প্যালেস্টাইনের পতাকা ওড়াচ্ছে, যারা সংবিধান মানব না বলছে, তাদের সামনে নতজানু হয়ে যাচ্ছে। আবারও বলছি, এই পুলিশ, বাংলার পুলিশ যারা জেহাদি, তাদের সামনে হাঁটু কেড়ে বসে। মুর্শিদাবাদে যখন এই ঘটনাগুলো ঘটছিল, তখন বাংলার পুলিশের দম হয়নি, পুলিশ মন্ত্রীর দম হয়নি এদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় একদম কপালের মাঝে গুলিটা মারা। দম হয়নি। বাংলার পুলিশ এতটাই কাপুরুষ। শুধু প্যালেস্টাইনের ছবি, সংবিধান মানব না, মুর্শিদাবাদে বসে, মুর্শিদাবাদে দাঁড়িয়ে কিছু জেহাদি তারা বলছে সংবিধান মানব না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি সামান্যতম লজ্জা থাকে, আপনি বা আপনার প্রশাসন কমপ্লিট ফেলিওর। এখানে ডাক্তার মার খায়, এখানে শিক্ষক মার খায়, এখানে জেহাদিরা তারা প্যালেস্টাইনের পতাকা ওড়ায় এবং তারা সংবিধান মানব না এই কথা বলার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। সংবিধান মানব না, মামার বাড়ির আবদার নাকি? আলবাত মানতে হবে। যারা মানতে চায় না তারা পাকিস্তানে চলে যাক, যারা মানতে চায় না তারা প্যালেস্টাইনে চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায়, দুধেল গাইদেরকে আপনার এই তোষণ করা, আপনার এই বাবা বাছা করা, এটা প্লিজ বন্ধ করুন। আমি চ্যালেঞ্জ করছি সেই সমস্ত তৃণমূল নেতাকে যারা বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লুকিয়ে লুকিয়ে জবাব চায় বাংলা দেখতে। আমি চ্যালেঞ্জ করছি তাদের, তৃণমূলের নেতাদেরকে। আপনাদের তো বিশাল দম, আপনারা শিক্ষক পেদাতে পারেন, আপনারা পারবেন মুর্শিদাবাদে গিয়ে সংবিধান মানছি না, মানব না যারা বলছে তাদেরকে এভাবে মেরে আসতে? আজ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিক্ষকদেরকে মারল, পারবেন না, দম নেই, হাঁটু কেঁপে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, যারা পুলিশের গাড়ি পোড়ায় তাদেরকে কপালে, কি সুন্দরভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি হলে একদম কপালের মাঝে গুলি করতাম, বলেছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় জেহাদি এবং দুধেল গাই এই শব্দটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছেন। পুলিশ আমাদের বাংলাতে কোনো স্ক্রিপ্ট মানে না। পুলিশ যখন এই সমস্ত কিছু চলছে, আজকে চিফ সেক্রেটারি বড় বড় কথা বলেছেন। চিফ সেক্রেটারি বড় বড় কথা বলবেনই, তার কারণ শিক্ষকরা এক কাট্টা হয়ে জেহাদিদের মতন এটা বলে না যে আজ গোটা বাংলা অবরুদ্ধ করে দেবো, আজ গোটা বাংলাকে শাহিনবাগ বানিয়ে দেবো। কোন শিক্ষক, ডাক্তার দেখবেন বলে না আজ গোটা বাংলাকে শাহিনবাগ বানিয়ে দেবো। জেহাদিরা বলে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠকঠক করে কাঁপে। বাঙালি হিন্দু, তাদেরকে এভাবে আজ মারা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি জবাব চায় বাংলা দেখেন, প্লিজ দয়া করে এই মুহূর্তে আমি আপনাকে একটা অ্যাডভাইস দেব, আপনি পুলিশ মন্ত্রিত্বটা অন্য কাউকে ছেড়ে দিন। আপনি সুবোধ সরকারকে প্রয়োজনে পুলিশ মন্ত্রী করে দিন। সুবোধ সরকার চাকরিহারাদের সামনে যেভাবে চিরকুট নিয়ে কবিতা পড়তে পারে, নিশ্চয়ই আপনার থেকে ভালো পুলিশিংটা পারবে। এটা শুধু নয়, বাংলার পুলিশ বীর পুলিশ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, বীর পুরুষের পর বীর পুলিশ কবিতা লেখা হবে। পুলিশ দোকানে লুকিয়ে পড়ছে শাটার ডাউন করে। দোকানের মালিকের সাথে আজ আমরা কথা বললাম, হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে গেছে। পুলিশ নাকি দোকানদারদের বলেছে একদম চুপ করে থাকবে, আমরা আছি, জানাবে না। কারণ এই পুলিশ, বীর পুলিশ, শিক্ষক পেদাতে পারে, জেহাদি পেদাতে পারে না।
মেডিকেল সায়েন্সের ভাষায় বা সাইকোলজির ভাষায় একটা শব্দ আছে স্যাডিস্ট, অর্থাৎ পুলিশ শক্তের ভক্ত নরমের জম বলে না, জিহাদিদেরকে পুলিশ পেটাতে পারে না, পুলিশ কাদের পেটাতে পারে বা পেটায়? ডাক্তারদের, শিক্ষকদের। পুলিশ লাঠি পেটা করছে শিক্ষকদের, এই সাহসটা পুলিশ পায় কোথা থেকে? পুলিশ বাঙালি শিক্ষকদের, বাঙালি হিন্দুদেরকে শহরে যেভাবে পেদায় বা শিক্ষকদের যেভাবে মারে, বুকে লাথি মারছে, পেটে লাথি মারছে। আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, বাংলার পুলিশকে দোষারোপ করবেন না, পুলিশ মন্ত্রীকে দরকার হলে একটা চাকরি যদি আপনারা খেয়ে নিতে পারেন, এতগুলো চাকরি বাঁচবে, 26,000 চাকরি বাঁচবে, ডাক্তারদের সম্মান বাঁচবে। অভয়া বলে মেয়েটিকে আপনারা ভুলে গেছেন হয়তো, অভয়ারও চাকরিটা বেঁচে যেত, অভয়ার জীবনটা বেঁচে যেত। অভয়ার আজ এমডি পাশ করে স্পেশালিস্ট ডাক্তার হওয়ার কথা ছিল, পালমোনোলজি ডিপার্টমেন্টে চেস্ট মেডিসিনের ডাক্তার হওয়ার কথা ছিল। অভয়ার চাকরি গেল, প্রাণ গেল, শিক্ষকদের চাকরি গেল, শিক্ষকদের আজ পেটে লাথি মারা হচ্ছে। একটা চাকরি আপনারা নিজেরা বজায় রেখেছেন বলে আমি বীরপুরুষ পুলিশদেরকে সেলিব্রেট করব, কারণ এই পুলিশ জিহাদিদের কিছু করতে পারে না। মুর্শিদাবাদ মালদায় গেলে এই পুলিশ শান্ত হয়ে যায়। এই পুলিশ জোয়াককে স্যার বলে জিহাদিরা পথপথ করে প্যালেস্টাইনের পতাকা ওড়াতে ওড়াতে বলছে সংবিধান মানি না, ট্রেন পুড়িয়ে দেবো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবো। ইয়েস স্যার বলে হয়তো পুলিশ চলে যায়, ওই পেট্রোল পাম্পে লুকিয়ে পড়ে, শাটার নামাতে বলে চুপ 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 চুপ, জিহাদিরা আসছে আমাদের মেরে দেবে। আর যত মাস্তানি পুলিশের এই শিক্ষকদের পেলে। কেন ভাই? বাংলার পুলিশ যদি কাজ না করতে পারে বলে দিক, নবান্নতে বসে থাকবে, ভবানী ভবনে বসে থাকবে, সেন্ট্রাল ফোর্স আসবে, মিলিটারি আসবে, বাংলাকে সামলাবে, আপনারা বেতন পাবেন, দিয়েও হয়তো পাবেন, বলে দিক সেটা। বুকে গুলি করার কথা বলছে শিক্ষকেরা, জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলায়, শিক্ষকেরা বলছে আমাদের বুকে গুলি করুন। শিক্ষকেরা বলছে আমরা বাধ্য হয়ে এবার বোমা বানাবো, আমরা বাধ্য হয়ে মাওবাদী হব। এটা আমার বাংলা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একার জন্য গোটা বাংলা আমরা চিতায় তুলতে পারি না। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষক, সম্মানীয় শিক্ষক, এবং আমি যেটা অপছন্দ করি যে ডেজিগনেশন বা যে পরিচয় দিতে, চাকরি হারা, কারণ চাকরি চলে যাচ্ছে, পরে আবার চাকরি পাবে। চাকরি হারা বাংলা মিডিয়াতে কিসের ডেজিগনেশন হতে পারে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছেন কিছু শিক্ষিত ছেলে মেয়ে, এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, অনেকে হয়তো বিএড করেছেন, এমফিল করেছেন, শিক্ষিত ছেলেমেয়েদেরকে আমরা চাকরি হারা, ট্যাটুর মতন চাকরি হারা বলে সম্বোধন করব কেন? কিন্তু বাধ্য হচ্ছে আমি তাদেরকে পরিচয় করাতে। প্রতাপ রায়চৌধুরী আক্রান্ত, আমার সাথে রয়েছে রজত হালদার, গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? দেশদ্রোহিতার জন্য। কিসের জন্য? চাল চুরি করার জন্য, কয়লা চুরি করার জন্য নয়। পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করতে শিখুন, নয়তো অনেকগুলো প্রশ্ন হারিয়ে যাবে। রজত হালদারের পাশে মানিক হালদার এই মুহূর্তে রয়েছেন, আক্রান্ত, চাকরিহারা, শিক্ষক, শিক্ষিত বেকার, সদ্য চাকরি চলে গেছে। কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার শিকার, কি বলবো, কি পরিচয় দেবো? রজতবাবু ক্ষমা করবেন আমাকে, সাংবাদিকতা পেশায় যখন এসেছি একেবারে বিভিন্ন প্রশ্ন করাটা আমার কাজ, কিন্তু আমি জানতে চাই আপনাকে, মানে কোথায় কোথায় মেরেছে, কি হয়েছে, একটু যদি বাংলার মানুষকে বলেন। দেখুন, প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং আমাদের ডিআই অফিসে তালা ঝোলানো কর্মসূচি ছিল এবং এটা রাজ্যের সমস্ত ডিআই অফিসে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম আমরা যখন ডিআই অফিসে গেলাম, সেখানে একদল পুলিশকর্মী আমাদের উপর, নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি নিয়ে আঘাত করলেন এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, একজন পুলিশকর্মী জুতো দিয়ে লাথি মারলেন আমাদের এক সহকর্মীকে। আমি চিফ সেক্রেটারি কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা হয়েছে, ওই পালক দিয়ে একটু হাত বুলিয়ে দেওয়া যেরকম হয়, এমনভাবে রাজ্যের মুখ্য সচিব বলছেন, এমনভাবে লাঠিচার্জ করেছে যে আমি এই স্টুডিওতে পর্যন্ত হেঁটে আসতে পারছিলাম না। মহিলা পুলিশ কর্মী তো খুব কম সংখ্যক ছিল এবং মহিলা আমার যে সহকর্মীরা ছিলেন তাদের উপরেও পর্যন্ত নির্মমভাবে অত্যাচার করে। আমার খারাপ লাগছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিরোধীরা বলেন, শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করে, যারা তার আশ্বাসে সন্তুষ্ট হয়, তারাই কোনো না কোনোভাবে ফাঁসে বা তারা কেস খায়। মানিক হালদার, আপনিও কি মার খেয়েছেন? মানে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, মানে ফেলে মারা যাকে বলে,
আপনারা কি কয়লা চুরি করেছেন, গরু চুরি করেছেন, কি করেছেন? পুলিশ এত ক্ষেপে গেল কেন আপনাদের উপর? জেহাদি নাকি আপনারা? প্রথমে বলি, আমার একটু গলাটা ধরে গেছে আর কি। তো আমি পিসিআরকে বলবো আপনার জন্য গরম জলও পাঠাতে। এটা রাজ্যের কাজ, রাজ্য পুলিশের কাজ, কিন্তু তারা সম্মান না দিলেও আমরা শিক্ষককে সম্মান দিই। পিসিআরকেও বলবো একটু গরম জল, চা আপনি একটু খেতে খেতে কথা বলুন। তো আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলে মিলে আজ সমবেত হয়েছিলাম জাস্ট একটা ডেপুটেশন দেওয়ার জন্য ডিআই অফিসে। কিন্তু পুলিশ যে এত ভয়ঙ্কর হতে পারে, যে তাদের যে হুঙ্কার, তাদের যে লাঠির যে তোলার যে এটা, মানে আমাকে তো মারলো, আমি জাস্ট ঠেকাতেও গিয়েছিলাম। না, এটা কি আপনাকে মেরেছে এখন মানে একটু কিসে, মানে এই আপনি কি আপনারা সিরিয়াসলি? একদম একদম, এই তো এখানে মানে এখান থেকে একদম, মানে 4 থেকে মানে ফেলে মারা যাকে বলে, একদম একদম। তারপরে আমার সহকর্মীরা ধরে, এটা কি ঠিক বলছে? ফেলে একদম ওখানে যেভাবে মেরেছে, কোনো মানে জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না, কোনো জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না। আমার উপর 6 জন পুলিশকর্মী মেরেছে, এবং আমাদের অমিত রঞ্জন স্যারকে একজন পুলিশকর্মী তার হাত ধরেছিলেন বলে তিনি তাকে জুতো দিয়ে মেরেছে। আমি ওই পুলিশ জুতো দিয়ে মেরেছে ওই পুলিশকর্মীকে আমি অনুরোধ করব, আমরা বাড়ির পোষ্যদের গায়েও পর্যন্ত পা লাগলে প্রণাম করি। সেই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে থাকি। দয়া করে আপনি ওই রকমভাবে মারবেন না, দয়া করে গুলি করুন, যত জোর আছে লাঠি দিয়ে মারুন, কিন্তু জুতো দিয়ে মারবেন না। আমি প্রতাপ, তুমি যখন কথা বলবে আমি পিসিআরকে বলবো, আজকে আমার খারাপ লেগেছে যে শিক্ষক প্রতাপ, আমি যদি ভুল না করি, আমি আগের দিনই তোমার সাথে ছিলাম, তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছো, এবং মানে অন্য সময় হলে অনেক পুলিশ কর্মী আসে যারা হয়তো তোমার পাশে শিক্ষাগত যোগ্যতায় পাশে বসার যোগ্য হয়তো নয়। আজকে আমি পিসিআরকে বলবো সেই ছবিটা দেখাতে, খালি গায়ে, জামা টামা খুলে গেছে, সেই অবস্থায় তুমি বসেছিলে। কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো পুলিশ লাঠি নিয়ে ঢুকে, কয়েকশো পুলিশ বেধড়ক মারধর করে। আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এমন লাঠি চার্জ করে, আমার ওপর কে যে কোথা দিয়ে মেরেছে আমি জানি না। সবাই আমাকে কোথাও একটা বসিয়ে দে, আপনারা এই যে দেখাচ্ছেন এটা যে কখনকার কিসের ক্লিপিংস আমি তাও জানি না। আমার মানসিক অবস্থা একদমই এই ক্লিপিংসটা মনে রাখার মতন অবস্থায় ছিল না। আজকে আপনাদের এই সভা থেকে আমি কয়েকটা দাবি করতে চাই এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনার মুখ্য সচিব এছাড়া এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে নিয়ে নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছে, সেখানে বলেছে যে 4 জন পুলিশকর্মী, এছাড়া কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তারা এটা লিখেছে, 4 জন পুলিশকর্মী নাকি আহত হয়েছে, 2 জন মহিলা পুলিশকর্মী আছে, মোট 6 জন। আমি আপনাদের এই স্টুডিও থেকে বলতে চাই সম্পূর্ণ মিথ্যে কথা, 100% এরা মিথ্যে কথা। কেন এই গল্পটা সাজিয়েছে সেটাও আপনাদের এই রাজ্যবাসী জানা দরকার, কারণ আমাদের উপর যে অমানসিক অত্যাচার করেছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা নিজেরাও একটা ইনজুরির একটা গল্প ফেঁদেছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। আমি যে দাবি আপনাদের এই মঞ্চ থেকে করতে এসেছি, আমাদের মনের অবস্থা একদম ভালো নেই। আমার শরীর এখন কাঁপছে ভেতরে, কি বলা উচিত আমি জানি না, হয়তো কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, মাফ করবেন। আমরা চাই 2015 সালের 16ই আগস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল, তার মিরার ইমেজ, যে ওএমআর শিটে পরীক্ষাটা হয়েছিল তার মিরার ইমেজ এসএসসির কাছে আছে। তার 1 বছরেরও বেশি পরে নভেম্বর এবং ডিসেম্বর 2016 সালে এই যে আমাদের প্যানেলটা বাতিল হলো, তার মিরার ইমেজ নেই কেন? তার মিরার ইমেজ আছে। এই রাজ্যের বা এই দেশের কোনো না কোনো গোপন কুঠুরিতে এখনও সেই মিরার ইমেজ আছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছেন সুপ্রিম কোর্টের কাছে বৈধ অবৈধ বা যোগ্য অযোগ্যদের তালিকা চাইবেন, সে তালিকা আপনার কাছেই আছে। সে তালিকা সিবিআই ইতিমধ্যেই পাবলিক ডোমেনে নিয়ে এসছে, সকলের কাছে আছে। আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে প্রত্যেকের ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অবিলম্বে, আগামীকাল বা আজ মধ্যরাতে হলেও সেটা প্রকাশ করুন। এখনো কি অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়নি? এখনো পর্যন্ত অফিসিয়াল, কারা যোগ্য কারা অযোগ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা জমা দেওয়া হলেও অফিসিয়াল ওয়েবসাইটে এখনো দেওয়া হয়নি। আমরা জানি না কে কত বান্ডিল কাকে দিয়েছে,
কার ভয় উনি পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও যে ওই ব্যক্তিরা টাকা ফেরত দেবে এবং পরীক্ষায় বসতে পারবে না, তা সত্ত্বেও ওই ব্যক্তিদের এখনও তালিকা প্রকাশ করছে না? আমরা জানি না এর পিছনে কি চক্রান্ত। এই রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনারা পথে নামুন, আমরা পথে নামবো। আর একটা কথা জানিয়ে রাখি, কোন রকম প্লিজ আমায় বলতে দিন, আমার একটা আপিল আছে। আমি বাকিদের অডিও ডাউন করছি, বাকিদের অডিও ডাউন করছি। রাজ্য কিভাবে সাথে আছে এই চাকরি প্রার্থীদের এবং শিক্ষকদের আমরা দেখেছি, এবং আবারও বলছি, বাংলার মানুষকে বলছি, এই পুলিশ, এই এসআই, এই ইন্সপেক্টর যারাই থাকুক না কেন, আসলে এদের মাথায় আছে পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি মানুষের কথা বলতে, সঙ্গে থাকুন। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। অস্বস্তিকর আবহাওয়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আগামী দুদিনের মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অন্যতম পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে আগামী দুদিনের মধ্যে কালবৈশাখী হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং তারই সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সুতরাং একদিকে যেরকম যে কালবৈশাখী রয়েছে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, তার উপরে তারই সঙ্গে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের যে গরমের যে প্রভাব অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া সেটা কিন্তু বজায় থাকবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। ক্যামেরায় মহিষের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। মুর্শিদাবাদে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লয়ের বিরুদ্ধে গিয়ে জিহাদিদের তাণ্ডব, চলল ভাঙচুর, গাড়ি জ্বালানো। এই গোটা তাণ্ডবের পিছনে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। আর এবার চলে যাব অরবিন্দর কাছে। অরবিন্দ, পুরুলিয়ার কোটশিলার বামনিয়াতে নকল আয়কর দপ্তরের হানা। বিড়ি কারখানার মালিকের ঘরে হানা দিয়ে দুষ্কৃতীরা প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি এবং অজস্র গয়না লুট করে নিয়ে চম্পট দিয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। কিভাবে ঝাড়খণ্ড রাজ্যে দুষ্কৃতীরা পৌঁছালো, কিভাবে সিনেমার কায়দায় নকল আয়কর দপ্তরের আধিকারিক সেজে ওই বিড়ি মালিকের বাড়িতে কিভাবে হানা দিল, একেবারে সেই খবর নিয়ে সমস্ত আপডেট আমরা নিয়ে আসবো রিপাবলিক বাংলায়। আমাদের সাথে রয়েছে দীপঙ্কর। দীপঙ্কর, কি খবর রয়েছে? গাজলের জয়েন্ট ভিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতে 2টি পদে শূন্য পদে লোক নেওয়া হবে, তেমনটাই ভুয়ো ফোন করলো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের কাছে। এবং এই ঘটনায় এই ফোনকে কেন্দ্র করে শুরু হয়েছে রহস্য। ইতিমধ্যে গাজল থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। এই খবরের যাবতীয় আপডেট নিয়ে থাকবো আমরা দিনভর। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আরেক প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে প্রায় 26,000 যারা চাকরি হারা শিক্ষকরা রয়েছেন তারা প্রতিবাদে গর্জে উঠছেন এবং আগামীকাল যেরকম এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তারই সঙ্গে আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গতকাল থেকে রাত ভোর তারা এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। তার অন্যতম কারণ মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসি কে। এই সমস্ত খবর নিয়ে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ইউক্রেনের ডনেটস্কে হামলা রাশিয়ার একটি বহুতল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। বহুতলটির ক্ষতি হয়েছে, একজন 11 বছরের কিশোরী সহ আহত হয়েছে বেশ কয়েকজন। কয়েকদিনের বিরতির পর আবার খার্কিভে হামলা রাশিয়ার। কয়েকটি কারখানা, গুদাম, পরিষেবা কেন্দ্রে পরপর হামলা চালানো হয়। আগুন লেগে যায় একাধিক জায়গায়, জখম হয়েছেন একাধিক। গাজায় এখনো পর্যন্ত ঘর ছাড়া অনেকে। ঘর ছাড়াদের স্বাগত জানালো ইন্দোনেশিয়া। বিদেশ সফরে যাওয়ার আগে প্রেসিডেন্ট সুবিয়ান্তোর বার্তা, প্যালেস্তাইন থেকে সংকেত পেলেই ঘর ছাড়াদের নিয়ে আসবে ইন্দোনেশিয়া।
ডমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী স্যান ডোমিঙ্গোতে যেখানে ভয়াবহ দুর্ঘটনা, নাইট ক্লাবের ছাদ ভেঙে কমপক্ষে 98 জনের মৃত্যু হয়েছে, আহত 160-এরও বেশি। এখনো পর্যন্ত চলছে ধ্বংসাবশেষ থেকে উদ্ধারের কাজ। নাইট ক্লাবটি যথেষ্ট জনপ্রিয় স্থানীয়দের মধ্যে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। হাওয়াই দ্বীপের কিলাওয়া আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত চলছে। লাভার স্রোত 1000 ফিটের উপরে উঠেছে। কাছাকাছি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এসএসসি ভবনের সামনে রাতভর অবস্থানে চাকরি হারা শিক্ষকরা। উত্তরপত্রের মিরর ইমেজ আপলোডের দাবি, যোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরি হারাদের। গতকাল দুপুর থেকে অবস্থানে চাকরি হারারা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা। বর্তমানে কি অবস্থান চাকরি হারাদের? দেখো, গতকাল থেকে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি ভবনের সামনে। তার অন্যতম কারণ মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আমি প্রথমে মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। এই ঘড়ির কাঁটায় সকাল, অর্থাৎ গতকাল দুপুর থেকেই তারা লাগাতার এখানে অবস্থান দিকে যেরকম পুলিশ রয়েছে এবং তাদের সঙ্গে প্রায় 100 মিটার দূরে এসএসসি ভবন থেকে এই মুহূর্তে তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তার অন্যতম কারণ গতকালই বিধাননগর কমিশনারের পক্ষ থেকে তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তার অন্যতম কারণ গতকালই বিধাননগর কমিশনারের পক্ষ থেকে 163 জারি করা হয়েছে এসএসসি ভবনের সামনে। কিন্তু তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে, আর তার জন্যই কিন্তু তারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একটুখানি চেষ্টা করব। এই যে অনির্দিষ্টকালের জন্য আপনাদের এই অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না এসএসসি আমাদেরকে এই মিরর ইমেজটা প্রকাশ করে এবং ওয়েবসাইটে আপলোড করে। আমাদের এইরকম অবস্থান বিক্ষোভ চলতেই থাকে এবং যোগ্যদের তালিকাও জমা দিয়ে আমাদের এইরকম অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে এবং যোগ্যদের তালিকাও। কোথাও কি মনে হয় না যে এই প্রায় যে 25,752 জনের চাকরি দিয়েছে, শুধুমাত্র যে দুর্নীতি সেরকম সেটাও নয়, তার থেকেও বড় কথা হচ্ছে যারা স্কুলের যারা পড়ুয়ারা রয়েছে তাদেরও তো অনেকটা ক্ষতি হচ্ছে? একদম নিশ্চয়ই। আমরা যেমন ভালোবাসি স্কুল, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমরা যেমন হচ্ছে স্কুলকে ভালোবাসি, স্কুল আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে হারিয়েও একটা কষ্টে আছে, সেটা আপনারা মিডিয়াও দেখিয়েছেন এবং আমরাও স্কুলকে মিস করছি। আজ আমাদের এখানে রাস্তায় বসে থাকার কথা নয়, আমরা সকলেই যোগ্য এবং আমাদের স্কুলেই আজ থাকার কথা। কিন্তু এই রকম একটা রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং সুপ্রিম কোর্টের রায়ে আজকে আমরা চাকরি হারা। এবং রাজ্য সরকার যদি অনেক সুযোগ পেয়েছিল গত 1 বছর ধরে, সেই সময় যদি এই যোগ্যদের লিস্টটা দিত এবং সব ওএমআর পাবলিশ করতো, আজ আমাদের এই অবস্থা হতো না। এখানেই কাগজ পেতে, তার কারণ যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা বলছিলেন যে কোনো রকম ভাবে কোনো বা কোনো রকম ভাবে কোনো যে প্লাস্টিক বেছানোরও কোনো অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। আর সে কারণেই গতকাল রাতে তারা এরকম ভাবেই খবরের কাগজ পেতে এখানে তারা রাত কাটিয়েছেন। আমি একটুখানি চেষ্টা করবো কথা বলার। পুলিশ কি বলেছিল? পুলিশ বলেছিল কি যে এখানে কোনো রকম ভাবে ত্রিপল বা কোনো প্লাস্টিক বেছানো যাবে না? তাদেরকে সহমর্মে অবশ্যই জানাতে হবে, কারণ ওনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে জানাতে হবে বা নিজে কিছু মেজে কিচেনের যা পারমিশন সেরকম বলেনি। তবে আমরা চেষ্টা করেছি যে আমরা নিজেরাই যত কষ্ট করেই হোক আমরা রাত কাটিয়েছি, সেইভাবেই কাটিয়েছি। আর আপনারা বলে এরকম ভাবে কোনো বিকল্প নেওয়ার কথা। কখনো ভেবেছিলেন যে খবরের কাগজ বিছিয়ে রাতে এই ফুটপাতে শুতে হবে? দেখুন, এটা তো আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমাদের কাজ এটা তো আমরা ছাত্রীদেরকে শিক্ষা দেওয়া, এটাই তো আমাদের কাজ। আমাদেরকে কেন ফুটপাতে বসতে হবে? এর দায় নিতে হবে রাজ্য সরকারকে। চাকরিহারারা একটাই প্রশ্ন করছে যে তাদের এইভাবেই কেন রাস্তায় থাকতে হচ্ছে, কেন উত্তরপত্রের মিরর ইমেজ সামনে আনা হবে না। গতকাল অভিজিৎ গাঙ্গুলি, তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি, তিনি গিয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। শুনুন। তারা যদি অবস্থান চালিয়ে যেতে চান তাহলে আমার তার প্রতি সমর্থন আছে এবং এই আন্দোলনকে আরও তীব্র করতে হবে। না হলে ওএমআর শিটের যে মিরর ইমেজ যা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, সেখান থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীর তালিকা বেরোবে না। চাপ বাড়াতে হবে আন্দোলনের মধ্যে দিয়ে
তবে যদি বেরোয়, তা যদি না বেরোয় তাহলে আমরা 2 দিন সময় দিয়েছি, আমরা আমাদের মতো ব্যবস্থা করব। চাকরি খুইয়ে হাহাকার করছেন চাকরিহারারা। রাস্তার ওপরে কাগজ পেতে তারা শুয়ে রয়েছে, তারা বসে রয়েছে, তারা অবস্থান করছে। অথচ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। এই পুলিশ প্রশাসন তাদেরকে লাঠি পেটা করছে, পেটে লাথি মারছে। আবার অন্যদিকে যখন ওয়াকফের জন্য প্রতিবাদ চলছে সেখানে নিরুপায় পুলিশ। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সরাসরি যাব আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, একাধিক বিষয় নিয়ে গোটা রাজ্য কিন্তু সরগরম। বিরোধীদের কি অবস্থান ভাস্কর এই মুহূর্তে? একদমই দেখো পৌলমী, এই মুর্শিদাবাদ জেলার মধ্যে এর আগে সিএ এর যে বিরোধিতা, সেই বিরোধিতাতেও দেখা গিয়েছিল জিহাদিরা, দেশদ্রোহীরা তারা রাস্তায় দাঁড়িয়ে বলেছিল তারা দেশের সংবিধান মানে না। আরও একবার যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট ল হয়ে গিয়েছে তখনও জিহাদিরা রাস্তায় দাঁড়িয়ে বলছে সংবিধান মানে না। আর এই সন্দেহও তৈরি হচ্ছে যে এই জিহাদিদের পিছনে আদতে মাস্টারমাইন্ড কারা। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু, এরা কারা যারা দেশের সংবিধান মানে না, যারা দেশের আইন কানুন মানতে চায় না, তারপরেও গ্রেফতার হয় না? না, এরা কারা মুর্শিদাবাদের লোক জানে, সারা পশ্চিমবাংলার লোক জানে, খালি মমতা ব্যানার্জি জানেন না। যারা সিএর সময় আগুন জ্বালায়, ঘরবাড়ি পোড়ায়, স্টেশন পোড়ায়, বাস পোড়ায়, যারা নুপুর শর্মা কিছু বললে এখানে আগুন জ্বালায়, বা আজকে যখন এই ধরনের যে ওয়াকফ সংশোধনী আইন হয়ে গেছে তারপরেও এখানে সংবিধান বিরোধীভাবে উৎপাত করা হচ্ছে। মমতা ব্যানার্জি এদেরকে ছেড়ে দিয়েছেন যে উৎপাত করো, মুর্শিদাবাদের লোকেদের ভয় দেখাও, কেউ যেন না বেরিয়ে আসে ভোট দিতে। এইভাবে একটা এখানে দেশদ্রোহী সরকার এবং দেশদ্রোহী যে গতিবিধি চলছে, এটা সম্মিলিত প্রয়াসে চলছে। আর মুর্শিদাবাদ, মালদাকে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে। দিলীপবাবু, রামনবমীর আগে, রামনবমী থেকে হনুমান জয়ন্তী অবধি পুলিশের কাছে এই ইন্টেলটা তো ছিলই যে বাংলাদেশ হোক বা অন্য কোনো জঙ্গি সংগঠন, তাদের মদতে অশান্তি হতে পারে। এমনকি এই ডাকও দেওয়া হয়েছে সিরিয়া আর বাংলাদেশের মতো ভারতকে স্বাধীন করে তুলতে হবে, কোট আনকোট স্বাধীন করে তুলতে হবে। তারপরে পুলিশ চুপ, এবং শুধুই স্থানীয়রা করলো এটা। এখন সুযোগ পেলেই বছরে কয়েকবার আমরা দেখি মুর্শিদাবাদে, মালদায় আর বিদেশি জাতীয় পতাকা, উগ্রপন্থী সংগঠনের পতাকা তোলা হয় এখানে, এবং দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়। প্যালেস্টাইনের পতাকা ছিল, প্যালেস্টাইনের পতাকা, হ্যামাসের পতাকা এখানে তোলা হয়েছে। ঈদের সময়ও বহু জায়গায় দেখেছি আমরা। কেন মমতা ব্যানার্জির পুলিশ কিছু করে না? একটা লাঠি মারে না, একটা কেস করে না, অ্যারেস্ট করে না? অথচ যে টিচাররা চাকরি হারিয়েছেন ওনাদের চক্রান্তের জন্য, তারা যখন দাবির জন্য জানছে তাদেরকে গরু করা হচ্ছে, পেটানো হচ্ছে। এই ভদ্র সজ্জন পশ্চিমবাংলায় থাকতে পারেন, পুলিশ রে করে তেড়ে যায়। আজ তাই পুলিশকে তাড়া করে মারা হচ্ছে, থানা জ্বালানো হচ্ছে, গাড়ি জ্বালানো হচ্ছে। এটা ওদের প্রাপ্য আছে। এই যে দেশ বিরোধী চক্রান্ত চলছে, এটা মমতা ব্যানার্জির ইচ্ছায় তার চক্রান্তে। আজকেও সিদ্দিকুল্লাহ নামছে, এরকম চলতে থাকবে। এখন আগামী ভোট অবধি এটাই ইস্যু, কেবল মুসলিম ভোট, আর মুসলিমদের খেপিয়ে দেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করাও। দিলীপবাবু, অনেকে এই আশঙ্কাটাও রাখছেন যে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা মুর্শিদাবাদে অ্যাক্টিভ। এই ওয়াকফ আইনটাকে কেন্দ্র করে এই জঙ্গি সংগঠনগুলো হয়তো বা অশান্তি তৈরি করতে পারে। না, করতে পারে না, করছে। যারা করছে তার মধ্যে আসলে লুকিয়ে আছে। শুধু পশ্চিমবাংলায় অশান্তি করছে না, সারা ভারতবর্ষে আধার কার্ড পাওয়া যাচ্ছে। কোথায় তৈরি হয়েছে? মুর্শিদাবাদ। এই জঙ্গি সংগঠন করছে। হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই মুর্শিদাবাদের থেকে তৈরি এজেন্সি আছে। আর উগ্রপন্থীদের নিয়ে আসা হচ্ছে কোথাও নেপাল থেকে, কোথাও বাংলাদেশ থেকে, দিয়ে তাদেরকে রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে ভারতের নাগরিক বানিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে বোম ফাটাচ্ছে, সেখানে চক্রান্ত করছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে। তার পেছনে পশ্চিমবঙ্গ এবং টিএমসি সরকার। তাহলে তো এবার অবভিয়াসলি একটা প্রশ্ন আসবে, তাহলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের যে অংশে কাঁটাতার নেই সেখানে কাঁটাতারটা কেন বসানো হবে না? কেন্দ্রীয় সরকার তো চাইছে, রাজ্যের কি সমস্যা? এই কাঁটাতার, এই অনুপ্রবেশকারী, এই মুসলিম তোষণ, সংখ্যালঘু রাজনীতি এটা আজ নয়, সিপিএমও করে। সিপিএমও বারবার বলা সত্ত্বেও এখানে জমি দেয়নি, তার জন্য কাঁটাতারের বেড়া লাগেনি। এটা তো বুদ্ধবাবুর আমলে হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসছেন, ওখান থেকে নেতা নেত্রী নিয়ে আসছেন, প্রচার করছেন, সিনেমা আর্টিস্ট নিয়ে আসছেন। আর সেই জন্য প্রায় 500 কিলোমিটার এখনও খোলা আছে, উনি জমি দিচ্ছেন না। রাজনাথ সিং যখন হোম মিনিস্টার ছিলেন এসে নবান্ন মিটিং করেছেন, ওনাকে বলে দিল আমরা জমি দেবো না, আপনারা নিয়ে নিন। এখন কেন্দ্র সরকার সেটা করছে। মাননীয় অমিত শাহর নেতৃত্বে জমি নিয়ে বেড়া দেওয়া হবে, কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকতে পারবে না। দিলীপবাবু, আপনারা রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল, একাধিক রাজ্যে ক্ষমতায়, মানুষ আপনাদের কাছেও কিছু প্রশ্ন রাখছে যে এইভাবে যদি জঙ্গি সংগঠন, এইভাবে যদি জিহাদিরা রাস্তায় দাপিয়ে বেড়ায়, সাধারণ মানুষ কোথায় যাবেন? আপনাদের কোনো দায়িত্ব নেই? কাশ্মীরের কথা কেউ যেন ভুলে না যায়। 40-50 বছর ধরে ওখানে দেশবিরোধী গতিবিধি চলেছে, হিন্দুদের মেরে উৎখাত করা হয়েছে। আজকে সেখানে হিম্মত আছে? হাত পা মাথা সব ভেঙে দিয়েছে উগ্রপন্থীদের। তো কাশ্মীর যদি ঠান্ডা হয়ে যায়,
চারিদিকে পাকিস্তানের বর্ডার ছিল, পাহাড় পর্বত জঙ্গল। বাংলা 500 কিলোমিটার বেড়া দিলেই আর কোনো অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না। মজাদার কথা, এখানকার পুলিশ বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকছে, অনুপ্রবেশকারী মুসলিম ঢুকছে দেখতে পায় না, অথচ গরিব হিন্দুরা অত্যাচারিত হয়ে মা বোনের সম্মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে যখন বাংলায় ঢুকছে, তাদেরকে ট্রেন থেকে নামানো হচ্ছে পয়সা দিয়ে, নাহলে ঢুকতে দেবেন, থানায় বসিয়ে রাখা হচ্ছে। সেই গরিব সর্বহারা হিন্দুর কাছ থেকে আবার উসুল করছে টাকা এটিএমসির পুলিশ। এটা আমাদের দেখতে হচ্ছে, সেজন্য এটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো আজ হিন্দু সমাজ এমনি জয় শ্রীরাম বলে রাস্তায় নামেনি, এর সমস্ত অত্যাচার অনাচার এর ভ্রষ্টাচারের উত্তর দেওয়ার জন্য রামনবমীকে মাধ্যম করেছে। একদমই। এবং অবশ্যই হিন্দুরা রাস্তায় নেমেছে, তার পাশাপাশি যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে একাধিক জঙ্গি সংগঠনের মদত রয়েছে, এমনটাই আশঙ্কা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাশ্মীরের যে প্রসঙ্গ, কাশ্মীরি পণ্ডিতদের ওপর, হিন্দু পণ্ডিতদের ওপর যে অত্যাচার, সেই কথাটাও আরও একবার মনে করিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষরা। এবং যেভাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে, বাংলাকেও ঠান্ডা করতে হবে, এমনটাই সাফ বার্তা দিলীপ ঘোষের। সৃজিতা। একেবারেই ভাস্কর, দিলীপ ঘোষ এই কথা বলছেন বটে, কিন্তু আমাদের এই বাংলায় দিকে দিকে যখন তাণ্ডব চলছে, তখন বাংলার প্রশাসনকে যথেষ্ট যোগ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, সামনে বিধানসভা নির্বাচন, একটা বছর পেরোলেই বিধানসভা নির্বাচন। তৃণমূলের অন্দরে নানা সমস্যা, গোষ্ঠী কোন্দল রয়েছে, শোষণ নীতি রয়েছে, এছাড়াও তোষণ নীতি তো রয়েছে, আর্থিক কেলেঙ্কারি রয়েছে, আর তারই সঙ্গে এখন ওয়াকফ আইন, যা ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে, দীর্ঘ আলোচনার পর সেই আইনের যথার্থ অর্থ সকলের কাছে পৌঁছানো তো হচ্ছেই না, উল্টে সেটা নিয়ে কার্যত অপপ্রচার হচ্ছে। বীরভূমের মুরারইতে এই ওয়াকফ আইনের বিরোধিতা, শতাব্দী রায়কে দেখে সেখানে তার বিরুদ্ধেই বিরোধিতা করা হয়, সেটা আবার তৃণমূল ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখানেই শেষ নয়, পাণ্ডবেশ্বরে চলে যান, সেখানে তৃণমূলেরই এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি অপপ্রচারে সামিল হয়েছেন এই ওয়াকফ আইন নিয়ে। দেখুন পরিস্থিতি। যে আন্দোলনকে সমর্থন করছে তৃণমূল, সেই আন্দোলন থেকেই শাসক দলের সাংসদের বিরুদ্ধেই উঠল স্লোগান। বীরভূমের মুরারইয়ে শতাব্দী রায়কে খোঁচা দিয়ে বিক্ষোভকারীদের স্লোগান, স্যালাইন এমপিকে মানবে না তারা। গত 3 এপ্রিল লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। সেই সময় সংসদে গড়হাজির ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ, আর তাতেই কটাক্ষের শিকার হলেন তিনি। এমপি যিনি যায়নি, কি কারণে যায়নি তাকে পার্টি জিজ্ঞেস করবে, মুসলমান জিজ্ঞেস করবে, সমাজ জিজ্ঞেস করবে কি কেন আপনি জানেন না পক্ষে, যখন আপনি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারছেন, তো ভোট দিতে কেন জানেন না? নিশানা করা হচ্ছে সাংসদকে, অথচ ব্লক তৃণমূল সভাপতি কিনা ব্যস্ত বিষয়টা ধামাচাপা দিতে। এটা কেউ হয়তো পাশ থেকে বলে ফেলেছে, বিচ্ছিন্ন একটা ঘটনা, এটাকে বড় করে ধরলে হবে না, এটা বিচ্ছিন্ন ঘটনা। এদিকে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও মিছিল হয়, সেখান থেকে নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে মিথ্যে প্রচারে ব্যস্ত তৃণমূল নেতারা। ওয়াকফ বিলটা পাস করে দিয়েছে যে মুসলিমদিকে এখানে মাটি দেওয়া হবে না, মসজিদ করা হবে না, আজান দেওয়া হবে না, মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসা চালু থাকবে না, এইসব নিয়ে আমাদের মুসলমানদের ওপর একটা অত্যাচার করছে। কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ? কি উদ্দেশ্যে লোক খেপাচ্ছেন তিনি? রিপাবলিক বাংলা। কাটমানে আর্থিক কেলেঙ্কারিতে মোটামুটি ভালোই হাতযশ হয়েছে তৃণমূলের, এমনটাই বলেন বিরোধীরা। এবার তৃণমূলের কার্যালয় বিক্রির অভিযোগ দুর্গাপুরে। আচ্ছা, কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল নেতাদেরই বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলেরই কার্যালয় বিক্রির, আর সেই নিয়েই তুমুল বচসা। দেখুন। শাসক নেতাদের দুর্নীতি এবার দলের অন্তরেও। আবাসের ঘর চুরিতে হাত পাকানো শাসক নেতাদের নজরে এবার তৃণমূলের দলীয় কার্যালয়। তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার বিক্রির অভিযোগ খোদ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, জানিয়ে শোরগোল দুর্গাপুরে। সোমবার ধন্দ্রা এলাকায় একটি দলীয় কার্যালয়ে ফ্লেক্স টাঙানোকে কেন্দ্র করে অশান্তি বাধে, যা পরে রীতিমতো হাতাহাতিতে পৌঁছয়। 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সহসভাপতি লাট্টু ধীবরের গোষ্ঠীর বিরুদ্ধে দলীয় কার্যালয় বিক্রির অভিযোগ সরব হয় একই ওয়ার্ডের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক
গৌরাঙ্গ বাগদির গোষ্ঠী। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এটা কিছুই না, বিগত দিনে আমাদের আরেকটি পার্টি অফিস আছে, সেটা হচ্ছে অগ্রণী দলের পার্টি অফিসটা, সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে কোনো এক নেতার হাতে, বিজেপি নেতার হাতে। কিন্তু এখন সেই নেতারা আবার এদিকে কিছু মুখোশধারী তৃণমূলকে দায়িত্ব দিচ্ছে যে এই পার্টি অফিসটা কোনো রকম সিন্ডিকেট করে বিক্রি করার একটা চক্রান্ত। বহিরাগত দুষ্কৃতি এনে এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় একটা মানে পার্টি অফিসের নোংরা একটা পরিস্থিতি তৈরি করে এই মুষ্টিমেয় লোক দখল করার, হ্যাঁ দখল করার, পুরোপুরি দখল করার চেষ্টা। শাসকের দুই গোষ্ঠীর কোন্দল সামনে আসতে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। তৃণমূলের এক গোষ্ঠী পার্টি অফিসটা বিক্রি করে দিয়েছে, আরেক দলের তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে সে অভিযোগ করছে। তৃণমূল দলটা এমন জায়গায় পরিণত হয়েছে যে এরা পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দেবে। নিজেদের পার্টি অফিস বিক্রি যারা করে দিতে পারে তারা পশ্চিমবঙ্গের সমস্ত জিনিস বিক্রি করে দেবে। সরকারি জমি জবরদখল, আবাসিক গরিবের ছাদ চুরিতে এতদিন অভিযুক্ত ছিল তৃণমূলের নেতা কর্মীরা। লোভ সামলাতে না পেরে এবার দলীয় কার্যালয়ে নজর শাসক নেতাদের। দলীয় কোন্দল আটকাতে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ক্ষমতা আর অর্থের লোভে ঘুণ পোকার মতো পরজীবী হয়ে উঠেছে শাসক নেতারা। এই কোন্দল কিভাবে সামলাবেন দলনেত্রী? রিপাবলিক বাংলা। শহরে জেলায় চাকরি হারাদের বিক্ষোভ, প্রশাসনের অসহিষ্ণুতা, পাশাপাশি ওয়াকফ আইন নিয়ে দিকে দিকে তাণ্ডব। এই শহরের হাওয়া কেমন দেখুন কিশোরের সঙ্গে। এই শহরের হাওয়া কেমন তা স্পষ্ট হচ্ছে আমার পিছনে বসে থাকা এই শিক্ষকরা যারা বসে আছেন আজ রাস্তায় এবং তাদের জন্য জল নিয়ে এসেছেন। সাধারণ মানুষ তাদের সমর্থনে রয়েছেন এবং জল দেওয়া হচ্ছে ওনাদেরকে। কি হচ্ছে এখানে, হাওয়া কেমন, কতটা খারাপ অবস্থা আজ শহরের এবং রাজ্যের হাওয়ার, সেই নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। রাজ্যের হাওয়া কেমন তা প্রতিদিন সকালবেলা আমরা বলি, প্রশ্ন করি। এই হাওয়া কেমন অনুষ্ঠানে আজ আমি কিশলয়। এই রাজ্যের হাওয়া কেমন তা স্পষ্ট হচ্ছে আমার বাঁ দিকে ডান দিকে বসে থাকা এই শিক্ষকদের থেকে। এই শিক্ষকরা যারা আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য নিজেরা তৈরি হয়েছিলেন, আজ তারা ফুটপাতে বসে আছেন এবং এনাদের সমর্থনে, এনাদের সমর্থন করতে এরকম জলের ক্রেট নিয়ে এসেছেন সাধারণ মানুষ, জল দিচ্ছেন এনাদের এবং সাধারণ মানুষের থেকে জল নিয়ে এনারা এই রাস্তায় বসে আছেন। সাধারণ মানুষ এনাদের পাশে রয়েছেন, কিন্তু সরকার এনাদের পাশে নেই। আমি একবার কথা বলবো, হাওয়া কেমন অনুষ্ঠানে আজ আমি প্রশ্ন করছি, সাধারণ মানুষ আপনাদের কাছে আসছেন, জল নিয়ে আসছেন, কেউ সমর্থন জানাতে আসছেন, কিন্তু যার পাশে থাকার কথা অর্থাৎ সরকার, সে আপনাদের পাশে নেই। আজ লাঠি মারা হচ্ছে আপনাদের। এটা তো পরিতাপের বিষয়। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমরা একটা রাত ঘাসের উপর কাটিয়েছি এবং পুলিশ এত বীর পুরুষ, তারা একটা ত্রিপল বা কিছু একটা পেতে একটা চাদর বিছিয়ে শুতে দেয়নি। এবং আমাদেরই যোগ্য শিক্ষকদের গতকাল ডিআই অফিস ঘেরাও কর্মসূচি ছিল, তাদেরকে কিভাবে লাথি মেরেছে শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের, তাদের অপরাধ ঘুষ দিয়ে চাকরি। শুধু লাঠি নয়, লাথি মারা হয়েছে, লাথি মারা হয়েছে, লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে, নির্বিচারে পেটানো হয়েছে। এটা বাংলার কতটা লজ্জার, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ভাবুক। আমি আসছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ভাবুক, এটা কতটা লজ্জার। আমি আজ এনাদের সঙ্গে বসে রয়েছি, আমি কিশলয়। আমার মনে হচ্ছে যে এই রাস্তায় বসে থাকা আজ একটা গর্বের বিষয়। কেন জানেন? কারণ এরা নিজেদের হকের যে চাকরি চলে গিয়েছে, যোগ্যরা যারা বসে রয়েছেন, যারা নিজেদের অধিকার বুঝে নিতে বসেছেন, তারা এখানে বসেছেন। কেউ চুরি করে এখানে বসেননি। যারা চাকরি চুরি করেছে তারা আজ এসি ঘরে বসে আছে। আমি আপনার কাছে আসবো। কালকে যেভাবে নির্বিচারে মারা হলো, সরকার মারলো, আজকে আপনাদেরকে সাধারণ মানুষ জল দিচ্ছেন, সমর্থন জানাচ্ছেন, আপনারা এই জল পাচ্ছেন সাধারণ মানুষের থেকে। এই সমর্থন আমি দেখাবো একবার, আপনারা এখানে আমি সেই ছবিও দেখাচ্ছি একবার, কিভাবে সাধারণ মানুষ এসে ওনাদের সমর্থন করছেন, জল দিচ্ছেন এবং জলের বোতল দিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন। আমি প্রশ্ন করব, সরকার আপনাদের পাশে নেই, সাধারণ মানুষ আপনাদের পাশে। সরকার আমাদের পাশে আগেও ছিলেন না, এখনও নেই। এখন সরকারকে প্রশ্ন করতে চাই, আমাদের মুখ্য ভুক্তভোগী শিক্ষক যারা চাকরি হারিয়েছি, আপনি আমাদের নিয়োগকর্তা, মানে এসএসসি হচ্ছে আমাদের নিয়োগকর্তা, আপনি সরকারে আছেন, আপনি নিজের কর্মচারীদেরকে সুরক্ষা দিতে পারছেন না,
নিজের কর্মচারীদেরকে সুরক্ষা দিতে পারছেন না, নিজের কর্মচারীকে যেখানে চাকরি করছে সেখানেও চাকরিতে বহাল রাখতে পারছেন না, এবং এই যে দুর্নীতির আমরা শিকার হয়েছি এবং রাজনীতির শিকার হয়েছি, এটার চরম বিরোধিতা করছি। এবং এই যে সরকার সারা রাজ্যে এই যে দুর্নীতি করেছে এতদিন ধরে, বিরোধিতা করছেন আপনারা। এখানে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন, তারা রোদের মধ্যে রাস্তায় ঘাসের ওপর পেপার পেতে বসে রয়েছেন। এই হচ্ছে আজ রাজ্যের হাওয়া, এই হচ্ছে হাওয়া। কেমন আমি দেখালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের মাথায় যারা বসে আছেন, তারা যদি মনে করেন এই হাওয়া ভালো হাওয়া, তাহলে মনে করুন সাধারণ মানুষ মনে করছেন রাজ্যের হাওয়া ভালো নয়। ছোট্ট বিরতির পর ফিরছি আমি কিশোরায়, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।